চিঠিপত্রগুলো আজকে অন্তত আপনার ফার্স্ট আওয়ারে রেডি করে রাখা উচিত। আপনাকে তো সকালেই বলেছিলাম যে আমার একটা এনগেজমেন্ট আছে। রাইটিংসটা বড্ড অবস্টিনেট স্যার। দেন দেখা অফিস ম্যানেজার হিসেবে ডিসিপ্লিন রাখার দায়িত্ব তো আপনারই। হ্যালো, সুধাংশু গুপ্তা স্পিকিং। ইয়েস। হ্যালো সোমা। সোমা, আই এম অফুলি সরি। হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল। না না, আমি এক্ষুনি উঠছি। তোমাদের বাড়িতে আমি 1 ঘন্টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবো। ওই বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করতে যা একটু সময় লাগবে। ওকে ওকে, বাই। ও আব্দুল, ড্রাইভারকে যেতে বলো। আচ্ছা, দরকার নেই। বাস রেডি? হ্যাঁ স্যার। স্যার, এই স্যুটটা ইস্ত্রি করতে গিয়ে এর ভেতর থেকে এই টাকাটা পেল। 100 টাকা পড়েছিল? হ্যাঁ স্যার। দাও। এই নাও বকশিস। ডিউটি স্যার। আরে ধরো না। থ্যাংক ইউ স্যার। আব্দুল, আমার চাবিটা স্যার। ওই তো স্যার, আলমারিতে লাগানো রয়েছে। ওহো আব্দুল স্যার, বলতে ভুলে গেছি, আজ ডিনার কিন্তু বাইরে। হ্যাঁ সেটা স্যার, কাল আপনি বললেন। আর তাছাড়া মিস রায়ও টেলিফোন করেছিলেন। আচ্ছা ঠিক আছে, রাত্রে ফিরতে আমার দেরি হবে। আচ্ছা স্যার। স্যার আব্দুল স্পিকিং। কে? মিস্টার সমুদ্র? হ্যাঁ, এইমাত্র গেছে। না না, অফিস থেকে ফিরতেই দেরি করেছে। হ্যাঁ, সেইখানেই গেছে। বলে গেছে ফিরতে রাত হবে। তা রাত 11:30 আগে তো নয় মিস্টার সমুদ্র। তাহলে 7টা নাগাদ আমি শুরু করতে পারি। বাবা থাকছে, কিন্তু মনে রেখো আমার সময় লাগবে। আরে না না, তার কমে কি করে হবে? তুমি তো ভয় পাচ্ছ কেন? না, হাতে একটু সময় রাখতে চেয়েছিলাম, এই আর কি। হ্যাঁ, বাবুর চাবি বিদে করে চেক করি। বাবুর চাবিগুলো? হ্যাঁ, সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। আচ্ছা মিস্টার সমুদ্র। अच्छा। डॉक्टर साहब, ये पैसा लीजिए जी। कितना? 4 है ना? ये लीजिए, शुक्रिया।
সুধাংশু নাকি? আরে শোনো শোনো, তুমি এসেছো ভালো হয়েছে। দেখো আমরা ওই ডিস্ট্রিক্ট গুলো নিয়ে বসেছি, তুমি একবার চোখ বুলিয়ে নাও। আজ একটু দরকার ছিল। আহা তুমি বুঝতে পারছো না, বিয়ের আর কটা দিনই বা বাকি বলো। চলো ওই যে বউ ভাতের নেমন্তন্ন লিস্টটা, সেটা একবার দেখে নাও না। এখনো তো অনেক সময় আছে। কোথায় সময় আছে, কাজ কি একটা? আর আমি একা মানুষ, দুদিকে তো সামলাতে হচ্ছে। সোমার মা বেঁচে থাকলে কি আর আমি ভাবতাম? চল চলো তুমি একবার। কেন এত ভাবছেন? সব ঠিক হয়ে যাবে। আমি বরং কাল থেকে বলবো। আচ্ছা যান। আশীর্বাদের দিন গয়না, আজ গয়না, ব্যাপার কি বলো তো? বাবা, একেবারে বকুনি দিয়ে শুরু। আগে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে কিছু বললে না তো? তুমি বড্ড সেকেলে হয়ে যাচ্ছ। বড্ড নয়, একটু। সে যাই হোক, বাড়িতে একরাশ গয়না পড়ে রয়েছে, তবু কিনে যাচ্ছ? আমি সোমা, ওগুলোর মধ্যে অপ্রিয় স্মৃতি জড়ানো আছে, ওগুলো তোমাকে নাইবা দিলাম। তাহলে ওগুলো কি হবে? সে ভাবনা তুমি ভাববে। এখন চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, ভালো কথা, জানো তোমার বাবা আর একটু হলে আমাকে আজকে দিয়েছিলেন প্রায়। আমার কাছে তোমার কথা জিজ্ঞেস করছিলেন। তাহলে তো কোনো মতে দেরি করা চলে না, আবার কখন কি আলামের ভিতরে কি ধরে নিয়ে চলে যাচ্ছে। এই আমার ব্যাগটা। চলো চলো চলো। ওদিককার সব ঠিক আছে, আজ রাত্রেই মাল সরাবো। তুমি তৈরি তো? প্রায়। এই নাও টিকিট। আর একটু পরে বোরখাটা পরে একটা ট্যাক্সি ডেকে সোজা স্টেশনে চলে যাবে। আর ডিমাপুর রোড স্টেশন পর্যন্ত পৌঁছতে যেখানে যেখানে চেঞ্জ করার দরকার সবাই কাগজে লেখা আছে। ওখান থেকে ইম্ফলের রাস্তাটা তোমার চেনা। তোমার সঙ্গে আমার দেখা হবে সোমবার 2টোর সময় ইম্ফল জুয়েলারি হাউস। কিন্তু আপনি যদি সময় মতো পৌঁছতে না পারেন? হাওয়াই জাহাজ যদি হাওয়া হয়ে না যায়, তাহলে আমি শ্রী করঞ্জাক্ষ সমাদ্দার, অর্থাৎ এখানে সেলিম মিয়া, ওখানে রমণী মোহন হালদার, ঠিক পৌঁছব। কিন্তু ব্যাপারটা কবে চুকবে বলুন তো? সেটা নির্ভর করছে ছোকরা খেলবে কতদিন তার উপর। পুলিশ আদালত না করে কি আরো ছাড়বে? পুলিশ আদালতের নাম শুনলে বুকটা কিরম করে ওঠে। জেল হয়ে যায় যদি? বড় দাও মারতে গেলে ঝুঁকি নিতে হবে বই কি। দেখো, এইটা এখন থেকে তোমার কাছেই থাকবে, করে ফেলো। না বাবু, আমি পড়তে পারবো না, কিন্তু অস্বস্তি লাগছে। রাবিশ, ন্যাকামি করে আমার মেজাজ খারাপ করে দিও। পড়ো। যাই হই না, মেয়ে তো। শোনো মিস লতা ঘোষ, হৃদয়ের গোলকধাঁধায় ঘুরে বেড়ালে ওধারে পাখি দানা খেয়েই যাবে, খাঁচায় আটকা পড়বে না। অতএব হৃদয়টাকে গুলি মেরে মগজে শান দাও। মনে রেখো, মণিপুরের যে কাহিনীর শুরু তার শেষ জেলে না জালে তা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। অতএব। বুঝেছি, আর বলতে হবে না। সোমা, একটা কথা বলবে? আচ্ছা, তোমার মনে কোনো ক্ষোভ নেই যে আমার কি? আমার আগে একবার বিয়ে হয়েছিল।
মনে পড়ে সেদিন রেঙ্গুনে আমাদের প্রথম দেখা হয়? হ্যাঁ, স্ট্র্যান্ড হোটেলের বারান্দায়। দেখেই তোমার ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। অবশ্য তখন জানতাম না যে তুমি বিবাহিত। জানলে নিশ্চয়ই ভালো লাগতো না? তা কেন? আমার গাছে না ফুটে অন্যের গাছে ফুটেছে বলেই কি গোলাপ তার গন্ধ হারিয়ে ফেলবে? শুধু সেটিকে তুলে নিজের খোপায় পড়বার কথা হয়তো ভাবতাম না। আচ্ছা, এখানে যেদিন তোমাকে বললাম আমি বিবাহিত, তখন তো আর কল্পনা বেঁচে নেই। আমি যে বিবাহিত রেঙ্গুনে কেন বলিনি বুঝতে পেরেছিলে? কল্পনা যে উন্মাদ সে কথাও বলতে হতো তাই? তাছাড়া রেঙ্গুনে আমরা কদিনই বা ছিলাম, তখন এমন কিছু ঘনিষ্ঠতাও হয়নি যে সব কথা আমাদের বলবে। ওহ, সে একটা সময় গেছে সোমা। বাড়ির মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতো, তাই বাড়িটাকে ভুলে থাকবার চেষ্টায় নিজেকে সবসময় ব্যবসার মধ্যে ডুবিয়ে রাখতাম। পাছে কেউ সহানুভূতি দেখায় সেই ভয়ে নিজের পারিবারিক জীবন নিয়ে কারোর সঙ্গে আলোচনা পর্যন্ত করতাম না। কিন্তু কি অন্যায়? জেনে শুনে একটা উন্মাদকে তার দাদা গুছিয়ে দিলে বিবেকে বাঁধলো না? তোমার বাবাই বা কেন এই বিয়েতে রাজি হয়েছিলেন? বাবা অবশ্য শেষ সময় তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি প্রথমে মনে করেছিলেন যে বম্বিং এ বাপ মাকে হারিয়ে মেয়েটি শক পায়, আর সেই জন্যই বোধহয় মাঝে মাঝে ওরকম অজ্ঞান হয়ে যেত। আমিও তখন সবে বিলেত থেকে ফিরেছি, বাবার পছন্দকে অগ্রাহ্য করতে পারলাম না। ভাবলাম তার সাথে বোধহয় আমার শান্তি। মানুষ ভাবে এক, হয় আর এক। শেষ পর্যন্ত তিনিও সুখী হলেন না, আর তুমিও শান্তি পেলে না। একে ভাগ্য ছাড়া আর কি বলবে বলো? নইলে এত চেষ্টা করে কল্পনাকে সুস্থ স্বাভাবিক করতে পারলাম না কেন? চিকিৎসার তো কোনো ত্রুটি করা হয়নি, তবে রোগটা ছিল বড় অদ্ভুত রকমের। কল্পনাকে এমনি দেখলে বা তার সঙ্গে কথাবার্তা বললে কিচ্ছু বোঝবার উপায় ছিল না। কি হলো? কি ভাবছো? চলো। কি ভাবছিলে বলো তো? কিছু না। বলো না কি ভাবছিলে? কি জানো সোমা, সেই দুর্ঘটনার পর থেকে ট্রেন আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমারই অন্যায়, আজকের দিনে ওসব কথা মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। না না, তোমার কোনো দোষ নেই। আমারই সেই সব পুরোনো দিনের কথা। পুরোনো দিনের কথা আনলাম, এবার থেকে মনে রাখতে হবে পথ আমাদের পেছনে নয়, পথ আমাদের সামনে। সামনে না? হ্যাঁ সোমা, সত্যি সামনে, কিন্তু কি করে এগোনো যায় বলো তো? আমি কি জানি? আমি তো জানি। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি।
দিন আসবে নেমে, অনেক আশায় ভরা তোমার প্রেমে। জীবনে নতুন দিন আসবে নেমে, অনেক আশায় ভরা তোমার প্রেমে। আবেশে আবেগে সুর ছড়িয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি। যা যাবার আছে ভুলিয়ে দেবে, তোমার বাঁধন দিয়ে জড়িয়ে নেবে। ভুলে যা যাবার আছে ভুলিয়ে দেবে। মনের পরশে তুমি আমারে মন তুলবে সুধায় ভরে ফুলের মতো। পরশে তুমি আমারে মন তুলবে সুধায় ভরে ফুলের মতো। হাসিতে আলোতে ঘুম ভাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি।
ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তাহলে আরাম করুন। হট কফি কিছু লাগবে না, তুমি যাও। আপনি লাইট অফ করে দিও। কে? আমি স্যার। ও, উপস্থিত কিছুদিন আর পাচ্ছ না। আচ্ছা, তোমার আর কিছু জানবার আছে? হ্যাঁ, ওই ডায়রিয়ার ফটোগুলো কয় পাচ্ছি? আমি শনিবার ইম্ফল থেকে ফিরছি, ওই দিন রাত 11টায় এসে সব তৈরি থাকবে। আচ্ছা, দেখো, খুব দরকার না হলে এই নকল গয়নাগুলো বাক্সে রাখবে না। আচ্ছা। লতা মঙ্গলবার ফিরছে তো? হ্যাঁ, তুমি নরেনকে বলো পাইন হোটেল ঠিক পৌঁছলো কিনা খবর রাখতে। আচ্ছা আচ্ছা, তুমি এসো। আচ্ছা। আচ্ছা দেখুন, সিঙ্গেল রুমের ভাড়া কত? 8 টাকা 99 নয়া পয়সা। ও 9 টাকাই হলো। না না, 8 টাকাই হলো, বাকিটা নয়া পয়সা। আর হবে, এটা আগাম রাখুন। আপনার নাম? কল্পনা গুপ্ত। সিঁথিতে যখন সিঁদুর আছে দেখছি, তখন নিশ্চয় বিবাহিতা। আগে হ্যাঁ। স্বামীর নাম? বলতে নেই তো, এটা পড়ে দেখুন। আপনার ঠিকানা? কেয়ার অফ দেবেন সেন, 22 নম্বর সুলে প্যাগোডা রোড, রেঙ্গুন। এ আমার দাদার ঠিকানা। আমার স্বামী আজ বছর খানিক ধরে নিরুদ্দেশ, তাঁরই খোঁজে এখানে আসা। যা শোনালেন মিসেস গুপ্ত, এ তো দেখছি বিলকুল নাটক নভেল। দেখুন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে আপনি নাম ধরেই ডাকবেন। বেশ বেশ, তাই হবে। কিন্তু এত বড় শহরে চট করে কি তার পাত্তা মিলবে? তাছাড়া সে যে এখানে আছে তারই বা ঠিক কি? সঙ্গে একটা ফটো পর্যন্ত আছে দিদি, তবে বড্ড ছোট। এই যে দেখুন। বাহ, খাসা চেহারাটি তো। না,
এ মুখ দেখলে আমার ঠিক মনে থাকতো। আচ্ছা, তুমি না বলছিলে সে ব্যবসা গুটি এখানে চলে এসেছে? হ্যাঁ, কিন্তু এই খবর দিলে কে তোমার? ইম্ফলে এক ভদ্রলোক দিলেন, তিনি আমাকে হোটেলের কথা বলেছিলেন। আচ্ছা দিদি, পুলিশের কাছ থেকে পুলিশ? ও কাজ কখনো করিস নি কল্পু। ভাগে ছুলে 18 ঘা। তার চেয়ে বরং তুই কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দে। তাই তো, তুমি ঠিক বলেছ। আমাকে একটু গুছিয়ে লিখে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই লিখে দেবো। क्या मांगता है? बाबू 30 स्टोर चाहिए। ठीक है, तुम जाओ, हम अभी आता है। नासी করব। আখি জাগে শ্যামর পরাগে, আখি জাগে শ্যামর পরাগে, আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে, আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে, কৃষ্ণলীর সোহাগে, কৃষ্ণলীর সোহাগে, আখি জাগে শ্যামর পরাগে, আখি জাগে শ্যামর পরাগে। মুরলী ধ্বনিতে বহে প্রেম যমুনা, 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 মুরলী ধ্বনিতে বহে প্রেম যমুনা, অঙ্গে তরঙ্গ যে লাগে, অঙ্গে তরঙ্গ যে লাগে, আখি জাগে শ্যামর পরাগে, আখি জাগে শ্যামর পরাগে, আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে, আলোর পদ্ম দোলে দোলে নীল গগনে, কৃষ্ণলীর সোহাগে, কৃষ্ণলীর সোহাগে, আখি জাগে শ্যামর পরাগে, আখি জাগে শ্যামর পরাগে। বাহ, চমৎকার। কি ভালো যে লাগে তোর গান শুনতে। তোকে ছেড়ে একা থাকতে হবে ভাবতেই কেমন লাগে। ছেড়ে থাকবে কেন বাবা? বিয়ের পর তুই কি আর আমার কাছে থাকবি মা? দেখ, একদিন আমার একমাত্র চিন্তা ছিল তোর জন্য যোগ্য পাত্র কোথায় পাবো, কি করে পাবো, কবে পাবো। আর যখন সত্যি পেয়েছি তখন আর তোকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। মানুষের মনটা ভারী অদ্ভুত জানিস, কি সে চায় জানে না, শুধু একটানা চেয়েই যায়। তুমি সোজা সুরেন বাড়ুজ্যের বাড়ি যাবে, আর গিয়েই তার পায়ে আছে বলবে, ভদ্রলোক মেজাজি কিন্তু খুব ভালো উকিল। তোমার গলার লকেট, ব্যাগ তার শ্রীচরণে রেখে কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কাহিনীটি বলবে। তিনি আমার কথা বিশ্বাস করবেন তো? আলবাত করবেন, তবে একদিন তালিম পেলে কি। আর তাছাড়া আমিও তো সেখানে থাকবো, উস্কে যা দেবার ঠিক তো। আমায় তো আপনি চেনেন না।
গায়ে পড়ে কিছু বলতে গেলে আপনাকে যদি সন্দেহ করে? সে কি, তোমার চোখের জল শুধু ওই বুড়োটা কি ঘায়াল করবে? আমার হৃদয় বলে কি কোনো পদার্থ নেই? আমিও তো গলে যাব। একটা নির্জলা মিথ্যেকে একটা নির্ভেজাল সত্যিতে দাঁড় করাতে আপনার মতো আর কি কেউ পারে? পারতো যারা, তারা হয়তো এতদিনে জেলে গিয়ে ঘানি ঘোরাচ্ছে। কি বলে নরেন? যাক ওসব কথা, তুমি ব্যাপারটা আর একবার ভালো করে বুঝে নাও। তোমার বিজ্ঞাপনের উত্তরে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। কল্পনা গুপ্ত এখানে থাকেন? ওনার চিঠি। কোথেকে আসছে? এই ছোকরা চলে গেল। গল্প তার চিঠি এসেছে। এই না তো চিঠি। আগে হ্যাঁ, কি নাম বলবো? উকিল বাবু, উকিল বাবু আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আমার সর্বনাশ হয়ে গেছে উকিল বাবু, আমাকে বাঁচালে সব রইল। কি হলো? সব এখানে রইল। আপনারা সকলে অনুমতি দিন, শুভ কার্য আরম্ভ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যখন বর, আপনি নিশ্চয়ই সুধাংশু বাবু। একবার দয়া করে উঠে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আপনাকে তো চিনতে পারছেন, আপনি কে? সুধাংশুর সঙ্গে এ সময় আপনার কি দরকার? দেখতে পাচ্ছেন না একটা শুভ কাজে বসেছে? সেই সম্পর্কে আমি কিছু বলতে এসেছি, ওকে একটিবার উঠে আসতে বলুন। কি আশ্চর্য, আপনার যা বলবার আছে এখানেই বলুন, আর যত সংক্ষেপে হয় ততই ভালো। এখানে বলাটা ঠিক উচিত হবে না, আপনি সব শুনলেই বুঝতে পারবেন। কোথা থেকে একটা পাগল এসে ঢুকলো? কে একে ঢুকতে দিলে? এই সুরেন মারুত থেকে বুড়ো হাকিমরা পর্যন্ত সমীহ করে চলে। ওরকম আমরা ঢের দেখেছি। তোমরা একটু থামো, আপনার বক্তব্যটা কি তাই বলুন। দেখুন, আমি কিন্তু আলাদাই বলতে চাই, শুনুন, শেষে আমায় দোষ দেবেন। কি আজে বাজে সময় নষ্ট করছেন মশাই, যা বলবার আছে তাড়াতাড়ি বলুন, সংক্ষেপে বলুন। বেশ, তাহলে শুনুন, সুধাংশু বাবু এ বিয়ে করতে পারেন। ননসেন্স নয় স্যার হরপ্রসাদ, সুধাংশু বাবু এ বিয়ে করলে তাকে বিগেমের চার্জে পড়তে হবে। আইনত এক স্ত্রী বর্তমানে, তিনি আর একটা বিয়ে করতে পারেন। এক স্ত্রী বর্তমান? কি আবল তাবল বকছেন মশাই, আপনি আমাদের প্রকৃতিস্থ না। মা বাবু ঠিকই বলেছেন, লোকটি পাগল। সুধাংশু বাবু, আমার ইচ্ছে ছিল না এত লোকের সামনে কেলেঙ্কারিটা হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করাবেন। কল্পনা দেবী, আবার এদিকে আসুন তো, আসুন। ঘুমটা খুলুন, ঘুমটা খুলুন, এখন লজ্জা করবার সময় নয়। এই দেখুন আপনার স্ত্রী। আমি মরিনি, বিশ্বাস করো আমি মরিনি। তোমার কল্পনা আজও বেঁচে আছে। কি বললেন? কে আপনি? কল্পনা? আমায় তুমি চিনতে পারছো না? আমি যে কল্পনা, তোমার স্ত্রী। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, একেবারে ভালো হয়ে গেছি। মাথার অসুখটা আমার আর নেই। বলুন, এখান থেকে বের করে নিয়ে যাবে। তুমি ওকে মোটেই চেনো? আমি একেবারেই চিনি না। সুধাংশু বাবু, একটু মাথা ঠান্ডা করে। চলে যান এখান থেকে। চরণ সিং, হাত তোল, আমি দাঁড়ান বললাম। এই তো আমি কন্ডিশন নিকালতো। আমাদের না এখান থেকে বার করে দিলেন, কিন্তু তাই বলে এত লোকের সামনে এটা তো আর প্রমাণ হচ্ছে না যে ইনি এর স্বামী নন। সুধাংশু বাবু আইনত বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখান কি আপনার কাছ থেকে নিতে হবে? চরণ সিং, শোনো শোনো সুধাংশু, আরে তাড়িয়ে দিলে ব্যাপারটা কোনো মীমাংসা হবে না। আচ্ছা
আচ্ছা তুমি যে কি চেনো না সেটা কি বুঝতে পারছো তো? বোঝার কিছু নেই, কল্পনার চেহারার সঙ্গে এর চেহারার কোনো মিলই নেই। তাহলে আপনি কি বলতে চান স্যার যে ইনি সমস্ত 5 জনের সামনে মিথ্যে ভাওতা দিচ্ছেন? হিন্দু ঘরের সমস্ত মেয়ে এই শাঁখা সিঁদুর নিয়ে কেউ ফষ্টি নষ্টি করে? আপনি আবার কে? আগে আপনি কোন পক্ষে, বর পক্ষে না কোন পক্ষে? আগে আমি কোনো পক্ষে না, আমি উকিল বাবুর মক্কে, অধীনের নাম শ্রী করঞ্জাক্ষু সমাজটা। তাহলে আপনার এই বিষয়ে স্বার্থ কি? যে বলেন এই উনি যখন উকিল বাবুর কাছে যান আমি তখন ওইখানে ছিলাম, তাই ভাবলাম বেচারি বিপদে পড়েছেন, সঙ্গে থাকলে যদি কোনো উপকার করা যায় এই যার। ও তাহলে আপনি ওকে চেনেন? আগে না, মানে ঘন্টাখানেক আগে চিনতাম না। তাহলে আপনি আসতে পারেন, এখানে থাকবার আপনার কোনো অধিকার নেই। আগে সে ভাগ্যি করে কি জন্মেছি যে এমন বাড়িতে বসে পাত পেতে দুটো ভালো মন্দ খেয়ে যাব? আমি বিদে হচ্ছি। তবে বলছিলাম কি যে বিয়েতে যখন বাগড়াই পড়েছে তখন এমন চাঁদপানা দিদিমণিটিকে উৎসুক করবার আগে ব্যাপারটা একটু তলিয়ে দেখে নিলে হতো না? মানে 5 জনে আপনাকে মানে, আপনি মানি লোক। আচ্ছা প্রাতঃ না আগে আমি তো কি করবো তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? একটা বিরাট ষড়যন্ত্র চলেছে, ওই লোকটি এর মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন আমার স্ত্রী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। ওই মেয়েটি একটি ফ্রড। কেন তুমি আমি অস্বীকার করছো বলো তো? খবরটা পেয়ে আঘাত সামলাতে পারিনি বলে ছুটে এসেছি, বিয়ে ভাঙতে আমি আসিনি। আইন যা বলে বলুক, তুমি বিয়ে করো, তোমার সুখেই আমার সুখ। সত্যি নিয়ে আমি বেশ ঘর করতে পারবো। বাহ 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 বাহ, অভিনয় তো বেশ ভালোই করেন দেখছি। আপনার মতলবটা কি বলুন তো, কি চান আপনি? শুধু তোমার। আপনি পুলিশকে খবর দেন। হ্যাঁ তাই করুন স্যার হরপ্রসাদ, আর বিয়েটা আপাতত বন্ধই থাক। হ্যাঁ তাই থাকবে, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিতে চাই, এর মধ্যে যদি কোনো গলদ থাকে তাহলে আপনাকে আমি সহজে ছাড়বো না। পরেশ শোনো, শেখর চ্যাটার্জি চলে গেছে। কোন শেখর চ্যাটার্জি? আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, হিরেন্দার ছেলে। ও, কিন্তু চলে গেছে। আচ্ছা তার কোয়ার্টার্সে টেলিফোন করো, আর সেখানে যদি না থাকে তাহলে লালবাজার টেলিফোন করো। শোনো 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 শোনো, হ্যাঁ আমি নিজেই যাচ্ছি। নিমন্ত্রিতদের খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। আর কি আর বলবে, যা হয় একটা বলো, আমি আর ভাবতে পারছি না। তোমরা সকলে এখানে ভিড় করলে কেন? ওদিক সামলাবে কে? সত্যি তো, চলো না এখানে, চলো যাও 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 যাও। সমা তুই নাইবা ভেতরে গেলি না? না বাবা, আমার থাকাটা দরকার। তাহলে এই বিজ্ঞাপনের উত্তরে আপনি বেনামি চিঠি পেয়েছিলেন। আচ্ছা, সুধাংশু বাবু তো বার্মা থেকে বছরখানেকের উপর এখানে এসেছেন। এতদিন আপনি কোথায় ছিলেন? মণিপুরে। সুধাংশু বাবু তো বার্মায় থাকতেন, আপনি মণিপুরে গেলেন কি করে? পুরো ঘটনাটা না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন। বেশ তো বলুন না। ছুটিতে উনি আমাকে সাগাইয়ের চেঞ্জে নিয়ে যান। আমার মাথার অসুখের জন্য উনি শহরের বাইরে একটা বাড়ি নিয়েছিলেন। মাথার অসুখটা কি ছিল? মাঝে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণা হতো। উনি বলতেন তখন আমি কি করতাম না করতাম আমি নাকি কিছুই বুঝতে পারতাম না। একদিন যখন মাথার অসুখটা খুব বাড়ল, আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে গিয়ে একটা ট্রেনে উঠে পড়লাম। তারপর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান হলো তখন দেখলাম মণিপুর সীমান্তে একদল পৌনার সঙ্গে আমি রয়েছি। পৌনা? সেটা আবার কি? বার্মাতে মণিপুরি ব্রাহ্মণদের পৌনা বলে। ওরা ছোট ছোট দলে বার্মা দেশটা ঘুরে বেড়ায়। ওরা হচ্ছে পেশাদার জ্যোতিষী। ওরা নাকি শুয়েবো থেকে প্রায় 70-80 মাইল দূরে একটা জঙ্গলের মতো আমাকে ঘুরে বেড়াতে দেখে। পরনে ছেঁড়া ময়লা কাপড়, অনাহারে তখন আমি প্রায় মরতে বসেছি। আমাকে দেখে ওদের দয়া হলো। তখন ওরা নাকি দেশেই ফিরছিল, তাই আমার সঙ্গে নিয়ে মণিপুরে আসে। সেই দলে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন। তিনি নানান রকম টোটকা ওষুধ জানতেন। একদিন আমার মাথার অসুখটা তিনি সারিয়ে দিলেন। স্বামী, সংসার, একে একে আগেকার সব কথা আমার মনে পড়তে লাগলো। তাদের ফিরে পাবার জন্য মন আমার অস্থির হয়ে উঠল।
বার্মা থেকে এদেশে আসতে গেলে পাসপোর্ট জাতীয় কাগজপত্রের দরকার হয়। আপনার নিশ্চয় সে সংস্থা আছে? না। তবে কি করে এলেন? ওনারা আমাকে কিভাবে নিয়ে এসেছে আমি জানি না। তার মানে বেআইনি ভাবে আপনি ঢুকেছেন। আপনার স্বামী যখন রেঙ্গুনে, আপনি সেখানে নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন? না, বৌনাদের হাঁটা পথে ফিরে যেতে আর সাহস পেলাম না। কিন্তু ওই পথ দিয়েই তো এসেছিলেন। সুস্থ অবস্থায় সে পথ দিয়ে আসবার কথা ভাবতেই পারতাম না। রেঙ্গুনে যাননি? সেখানে কোনো চিঠি লিখেছিলেন? হ্যাঁ। উত্তর পেয়েছিলেন? না, তার আগেই কলকাতা চলে এসেছি। আপনার স্বামী যে কলকাতায়, এই খবরটা আপনাকে কে দিলে? রেঙ্গুনে যাবার জন্য যখন ইম্ফল এলাম তখন এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। বার্মাতে তার যাতায়াত ছিল। আমার পরিচয় জেনে তিনি আমাকে খবরটা দেন। আপনার স্বামীকে তাহলে তিনি চিনতেন? সাক্ষাৎ পরিচয় না থাকলেও নামটা তিনি জানতেন। তিনি নিজেও একজন ব্যবসায়ী। তার নাম? রমণী মোহন হালদার। ঠিকানা? ঠিকানা ঠিকানা জিজ্ঞেস করিনি তো। আলাপ হয় কোথায়? এক শাকরার দোকানে। আমার বালাজোড়াটা বিক্রি করতে গিয়েছিলাম, সেখানেই তিনি ছিলেন। তিনিই বা আপনার পরিচয় জানবার জন্য এত কৌতূহলী হয়ে উঠলেন কেন? গয়নাটা বার্মাতে গড়ানো হয়েছিল। এই নিয়ে যখন শাকরার সঙ্গে আলোচনা চলছিল উনিও তাতে যোগ দেন। এই কথায় কথায় আমার পরিচয়টা বেরিয়ে পড়ে। নামটা বোধ হয় মনে নেই। মনে আছে, ইম্ফল জুয়েলারি হাউস, সদর বাজার। শুধু অভিনয় করতেই জানেন না, বানিয়ে বানিয়ে ভালো গল্পও বলতে পারেন দেখছি। কেন বারবার তুমি আমাকে এভাবে আঘাত করছো বলো? মিস্টার চ্যাটার্জি, প্রতারণা করবার অভিযোগে এই মেয়েটিকে আপনি স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন না, পারেন না। দুজনের মধ্যে কে সত্যি বলছেন তার ঠিক কি? মিথ্যা হয়তো আপনি বলছেন। ভেবে চিন্তে কথা বলবেন, নইলে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। যতক্ষণ না ওকে আপনার স্ত্রী বলে স্বীকার করেন ততক্ষণ ওর স্বার্থে, ওর উকিল হিসেবে এখানে থাকবার সম্পূর্ণ অধিকার আমার আছে। মিস্টার চ্যাটার্জি, আপনি যদি এদের আসল উদ্দেশ্যটা জানতে চান তাহলে মেয়েটিকে আলাদা ডেকে নিয়ে প্রশ্ন করুন। আমার মনে হচ্ছে এই ব্যাপারে ইনিও একজন পান্ডা। একে সন্দেহ করার কোনো কারণ নেই মিস্টার গুপ্তা, কারণ থানার ওসি একে চেনে। আর এই ভদ্র মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করাতে হলে আপনাকে কিছু অকাট্য প্রমাণ দেখাতে হবে। তাহলে তো আমাকে একবার এখনই বাড়ি যেতে হয়, কারণ আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা সেখানেই পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট? তোমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট তোমার কাছে রয়েছে? তুমি কথা আগে বলনি কেন? কিসের ডেথ সার্টিফিকেট? আপনার স্ত্রীর ডেথ সার্টিফিকেট? শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টও আছে। আমার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। এরা কি বলছেন কল্পনা দেবী? আপনি বিশ্বাস করুন, উনি যা বলছেন তার এক বর্ণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই জানি, উনি আমার স্বামী। চন্দ্র সূর্য যেরকম সত্যি, এও ঠিক তেমনি সত্যি। ওগো, তুমি বোধহয় ভুল করছো, হয়তো অন্য কারো লাশ। থামুন থামুন, বাজে বকবেন না। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, উনি ভুল করেছেন। আমি হিন্দুর মেয়ে, এই ধরনের মিথ্যে আমি কেন বলবো? পরকালের ভয় তো আমারও আছে। আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। আপনি আমার বাবার মতো, আপনিও যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? সাবাস, চোখের জলে যে একবার বন্যা বইয়ে দিলে না? কি মশাই, চুপচাপ কেন? খুব দম্বি দম্বি করছিলেন বিয়ের আসরে। আপনার স্ত্রী কিভাবে আত্মহত্যা করেন ওটা স্ত্রী ঘরে গিয়েই জেনে নেবেন। বেশ, আমার মক্কেলের জবানবন্দি অনুযায়ী আপনার ওই ডেথ সার্টিফিকেটকে আমি চ্যালেঞ্জ করছি। মানুষটাই যখন জ্যান্ত তখন ওটার আর মূল্য কি? সুধাংশু বাবু, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? আগে না, মানে আমি তার কোনো স্মৃতি রাখতে চাইনি। তবে অ্যালবামটা খুঁজলে হয়তো দু একটা ছবি পাওয়া যেতে পারে। আপনার বাড়িতে যখন সমস্ত এভিডেন্স রয়েছে, তো চলুন সেখানেই যাওয়া যায়। চলুন, আপনারা আসুন। এই নিন অ্যালবামটা, দেখুন তো ছবি কিছু আছে কিনা। এইখানেই ছিল, গেল কোথায়? ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট।
মিস্টার গুপ্ত, আপনার মতলবটা কি বলুন তো? মানে স্টপ প্রিটেন্ডিং প্লিজ। আমার সময়ের দাম আছে। আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ঘরে যে ভদ্র মহিলা রয়েছেন, সত্যি তিনি আপনার স্ত্রী নন? অফকোর্স নট। তাহলে এগুলো আপনার এখানে এলো কি করে? হাউ ইজ ইট পসিবল? এই সম্ভব হলো কি করে? কারণ ইনি আপনার স্ত্রী। নো নো মিস্টার চ্যাটার্জি, বিলিভ মি, এ আমার স্ত্রীর ছবিই নয়। এ নিশ্চয়ই কল্পনার ছবি এখান থেকে সরিয়ে ওই মেয়ের ছবি এখানে পেস্ট করা হয়েছে। সেটা শুধু আপনার মুখের কথা। শুধু মুখের কথা কেন মিস্টার চ্যাটার্জি, আমার কাছে সবকিছু রিপোর্ট রয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট। সেগুলো কোথায়? আলমারিতে ছিল অবশ্যই, যদি এখন অ্যালবামের ছবির মতো কারসাজি না হয়ে থাকে। আপনি বসুন প্লিজ, আমি একটু খুঁজে দেখি। কল্পনা দুখানা ডায়েরি, হয়তো কাজে লাগতে পারে। অফকোর্স কাজে লাগবে, হাতের লেখা মিলিয়ে নিতে পারবো। খামটা তো এখানে ছিল না। আপনি বিশ্বাস করতে চাইছেন না? এই দেখুন, এই দেখুন ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট, আর এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট, আর এখানে দেখুন সাগাইয়ের সিভিল সার্জনের সিগনেচার। আপনার স্ত্রী যে মারা গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সরি মিস্টার গুপ্ত। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, মেয়েটি বালাজোড়া বিক্রির কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি বালাজোড়া কোথায়। চাবি? সেই বালা জোড়া কোথায় গেল? অ্যাক্সিডেন্টে ভাঙা গয়নাগুলো? হিরের আংটি? এই তো কল্পনার আংটি, কল্পনার চুড়ি, কানের দাম। দাঁড়ান, কার গায়ে গয়না বললেন? আমার স্ত্রীর কল্পনা। আমার গলে তো আমার গায়ে থাকবে গো। ইউ শাট আপ! এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও আপনি এটা আপনার স্ত্রী বলে স্বীকার করবেন না? একমাত্র পাগল ছাড়া এটাকে প্রমাণ কেউ বলবে না। স্বীকার করবো? আপনার গায়ে এসব গয়না এলো কোথা থেকে? সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আমার উপর সব ছেড়ে দিন তো কল্পনা দেবী। এখন থেকে আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, উত্তর দিতে আপনি বাধ্য নন। উনি উত্তর দিতে নিশ্চয়ই বাধ্য। আইন জানেন না বলেই ছেলে মানুষই করছেন। হ্যাঁ সুধাংশু বাবু, এখানে কোনো প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য নন। ওর বিরুদ্ধে আপনার অভিযোগগুলো বলুন তো, আপনি লিখে নিন। ইয়েস স্যার। বলুন। প্রথমত আমার পরলোকগতা স্ত্রী সেজে প্রতারণা করবার চেষ্টা, আর দ্বিতীয়ত গয়না চুরি, আর তৃতীয়ত এদেশে বেআইনিভাবে ঢোকা। আপাতত এই তিনটি অভিযোগে একে আপনি হাজতে নিয়ে যান। আমাকে কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট দেখানো হয়নি। সেটা আদালতেই দেখে নেবেন। আপনি আলমারি, বাস্ক এবং তালাগুলো ভালো করে দেখে নিন। আর ফিঙ্গারপ্রিন্টসের জন্য লালবাজার থেকে লোক আন। এসআই কে বলুন এখানকার চাকর বাকরদের ভালো করে ইন্টারোগেট করতে। ভেরি ওয়েল স্যার। আপনি আসুন। শুনুন কল্পনা দেবী, আমার অবর্তমানে থানায় কোনো জবানবন্দি দেবেন না। এ বিষয়ে আইন আপনার দিকে, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। এ আমার অগ্নি পরীক্ষা। সীতার মতো সতীকে অনেক সহ্য করতে হয়েছে, আমি তো কোন ছাড়। আপনি থাকুন এখানে। সত্যি? চলুন তো মিস্টার গুপ্ত, চুরি যাওয়া গয়নাগুলো লিস্ট করে দেবেন।
চলো। কিন্তু মিস্টার চ্যাটার্জি, ওই সমাদদার লোকটাকে আমার ভীষণভাবে সন্দেহ হচ্ছে। কে বলুন তো? ওই যে যার কথা আপনাকে গাড়িতে আস্তে আস্তে বললাম, হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাকে আপনার অফিসে ডেকে পাঠান তো, বেশ ভালো করে জিরা করুন। অমন সুন্দরী মেয়ে, তার উপর শ্বশুরের কাড়ি কাড়ি টাকা, এই সময় কি আর পুরনো আপদ সহ্য হয়? আমি বলছি মশাই, ওই মেয়েটি হচ্ছে কল্পনা দেবী। না শুনেন বাবু, এই গরিব বেচারের জন্য আমাদের একটা কিছু করতে হয়। ওরা বড় লোক, একা কি করতে পারি বলুন? একা করবেন কেন? দেখুন সাহেব, জীবনে অল্প বিস্তর রোজগার করেছি, সংসার তো আজ আছে কাল নেই, আখেরের কথা তো ভাবতে হবে। আপনি লেগে যান, খরচ খরচা যা লাগে সব আমি দেব। সেটা আপনার বদান্যতার পরিচয়। আমি ছোটখাটো মানুষ, আমাকে সংস্কৃত বলে লজ্জা দেবেন না, এ তো আমার কর্তব্য। আপনাকে একটা কথা প্রাইভেটে বলি স্যার, এমন ব্যবসা ফেলেছি না যে টাকা হুড় করে এলো বলে তখন দেখবেন কত সুদাংশ আমাকে সেলাম করছে। আচ্ছা স্যার, আমি তাহলে চলি। ইয়ে হয়েছে, ওই বর্ণিমূলকে আমার দু একজন এয়ার বক্সি আছে, সুদাংশ সম্পর্কে যদি কিছু জানাতে পারে তাহলে তার চিঠি লিখে দিই। ও হ্যাঁ, তাও তো বটে, খরচ খরচা রয়েছে আমার যেমন মোটর ফেরাও। এই নেন স্যার, এই 100। ও না না, এতে কি করে হবে, সত্যি তো এত খরচা। আপনি আর একটা পরে আরো দেবো স্যার, যদি দরকার হয়। মানে সাধন, এদিকে এদিকে, একটা ট্যাক্সি চট করে ডাক দেখি, আর এগুলো সব তুলে দে। আচ্ছা চলুন একসঙ্গে যাওয়া যাবে, একবার কল্পনা দেবীর সঙ্গে জেলে দেখা করে যাবো। চলুন। আপনার নাম করঞ্জাক্ষ সমাদ্দার? আগে হ্যাঁ। কেন? অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জি আপনাকে একবার ডেকেছে। কি দরকার? আমি ঠিক বলতে পারবো না। যদিও আইনত আপনি যেতে বাধ্য নন, তো ব্যাপার জান না, শুনে আসুন কি বলতে চান। মানে যাবো আপনি বলছেন? আরে জান না মশাই, আমি তো আছি। আসুন। যান যান। আচ্ছা, ট্যাক্সি এনেছি বাবু। জিনিসগুলো গাড়িতে তুলে দে। আমাকে তলব করেছেন স্যার? বসুন। সে রাত্রে বিয়ে বাড়িতে অমন অযাচিত ভাবে আপনার উদয় হওয়াটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমি তো সব কথা ওদের খুলে বলেছিলাম স্যার, ভদ্র মহিলাকে সাহায্য করা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তা তো হলো, কিন্তু বিশ্বাস যে হচ্ছে না। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু সে রাত্রিরে উনি যদি কল্পনা দেবীকে স্বীকার করে নিতেন। দেখুন স্যার, দেখুন সবই আমার বরাত, কিন্তু মেয়েটি যে জাল সে প্রমাণ আমাদের হাতে। সুতরাং না, মেয়েটি জাল প্রমাণ পেয়েছেন একেবারে 420। কই মশাই, হাবে ভাবে কথায় বার্তায় চাল চলনে টেরও তো পাইনি। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কেন, উকিলের কাছ থেকে কিচ্ছু শোনেননি? কই না তো, চেপে গেছে বোধহয়, চেপে গেছে। সুরেন উকিলের সঙ্গে আপনার কতদিনের আলাপ? তা স্যার, সেই দলিলটা নিয়ে তো প্রথম গিয়েছিলাম, তা মাস 6 হবে। কি করা হয়? আগে আপনার পেশা কি? পেশা আগে তেজারতি আর ব্যবসা, বিজনেস। তাহলে মেয়েদের উপকার করে বেড়ানোটা আপনার নেশা? কি যে বলেন স্যার, এইবারটি হয়ে গিয়েছিল। ব্যবসাটা কিসে? আগে শুঁটকি মাছের। কারবার চলে? সে আপনাদের আশীর্বাদে বছরে 20-25 হাজার টাকা হয় স্যার। আগে এই বাজারে টাটকা মাছের দর 5-6 টাকা উঠলেই স্যার আমি মেকিং প্লেন্টি মানি, জানেন তো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দলিলগুলো তাহলে আপনার ওই ব্যবসা সংক্রান্ত কিছু? হ্যাঁ, 2জন অংশীদারকে টানবার চেষ্টা করছিলাম। তাদের নাম? আগে সুকুমার ঘোষ আর নরেন দত্ত। ঠিকানা? আগে দুজনই পাকিস্তানের লোক, ওই নোয়াখালী অঞ্চলে থাকে। আই সি। কোন ব্যাংকের মারফত কারবার করেন? কাঁচা টাকার কারবারে ব্যাংক করতে গেলে কি চলে স্যার? ইনকাম ট্যাক্স দেন নিশ্চয়ই?
টেস্কো কত আর কামাই স্যার? কেন বছরে 20-25 হাজার টাকা বললেন যে? বলেছি নাকি? ও স্যার ভুলে বলে ফেলেছি। মানে সরকারকে ফাঁকি দিচ্ছেন? সর্বনাশ, এই যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়ল। স্যার আপনার দুটো পায়ে পড়ি, ও মেয়ে চলে যাক, আমাকে ছেড়ে দিন। আপনি বাঁচলে বাপের নাম। স্যার আমি তাহলে আসি। হ্যাঁ এটা স্যার, স্যার অধীনের উপর দয়া করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে কোনো পটের বিবি যদি গরুর গাড়ির তলায় চাপাও পড়ে আমি ফিরেও তাকাবো না স্যার। আপনার ঠিকানা? দয়া যে না করলেই নয় স্যার। আপনার ঠিকানাটা বলুন। 27-11-16। কি? আগে 27-16-11। কোথায়? করিমুদ্দি লেন, মেটে বুরুজ। অন্য কোথাও যাওয়ার আগে লোকাল থানায় বলে যাবেন। আগে হ্যাঁ, কিন্তু ও অধীনের কথা তো মনে রাখবেন। এবার আসতে পারেন। আগে আচ্ছা স্যার। স্যার রবিন সোম। কি মনে হচ্ছে বলুন তো? আসলে লোকটা লম্পট, সাহায্যটা সব বাজে, তবে আমার হাত থেকেও সহজে রেহাই পাবে না। আর রবিন, এই সমুদ্রকে ফলো করে ওই অ্যাড্রেসটা ভেরিফাই করে নাও। হ্যাঁ, বলছে করিমউদ্দিন লেন, মেটিয়া বুরুজ। অফকোর্স, ওয়াচ রাখতে হবে বই কি। হ্যাঁ, রাইট। আচ্ছা, যেই এর পেছনে থাক, কি তার উদ্দেশ্য বলতে পারেন? সম্ভবত ব্ল্যাকমেল। শিগগিরই হয়তো খবর পাবেন যে এত টাকা দাও, জাল কল্পনাকে সরিয়ে নিচ্ছে, নইলে আইন আদালত করতে হয়। ভাবছি বোধহয় আপনি সেটা চাইবেন না। ওরা আমাকে চিনতে একটু ভুল করেছে মিস্টার চ্যাটার্জি। এমনকি ফলে সেই শাকেরার দোকানে বালা জোড়া পর্যন্ত পাওয়া গেছে। তাহলে মণিপুরের গল্পটা বানানো নয়, তাই তো দাঁড়াচ্ছে। মানে কাটখাট বেঁধেই নেমেছে। মিস্টার চ্যাটার্জি বলছিলেন যে অ্যালবামে কার সাজি, গয়না চুরি এগুলো এখানে হয়, বার্মাতেই হয়েছে। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করো? অমন করে কথা বলছো কেন? আমি হঠাৎ এত পর হয়ে গেলাম কি করে? না মানে মন্ত্র করা হয়নি বলে তুমি আমার পর ভাবতে পারো, কিন্তু আমার চেয়ে আপন তোমার আর কেউই নেই। আমি জানি শোনো। বলো কি বলছি? বলছিলাম যে আমার আগে তোমার জীবনে আর কেউ এসেছিল? ও এই সাধু একজন এসেছিল বলে কি? আমি স্যার হরপ্রসাদের একমাত্র মেয়ে। আমার উপর না হোক, বাবার ঐশ্বর্যের উপর কারো কারো লোভ নিশ্চয়ই ছিল। হঠাৎ এই প্রশ্ন কেন? ভাবছি যে তাদের মধ্যে যদি কেউ এর পেছনে থাকে। থাকলেও কি অত সহজে আর ধরা যাবে? সুধাংশু, আমি ভেবে দেখলাম যে সে কেসটা হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্য আমি ব্যারিস্টার চেন মেকার, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট, তাকে এনগেজ করে ফেললাম। হ্যাঁ, কালকে সকালে তুমি আমার সঙ্গে তার এখানে যাবে। মিটি তো কেসটা শুনে বললে যে চিন্তা করবার কোনো কারণই থাকতে পারে না, কারণ ওই পোস্টমর্টম রিপোর্ট সেইটা হচ্ছে যথেষ্ট প্রমাণ। আর মিটির বলে যে তার ধারণা হলো যে ওই মেয়েটি হচ্ছে বদ্ধ পাগল। বাবা, এদের পেছনে যদি কোনো একটা দল থাকে? আরে মিটি দাঁড়িয়ে জেরা শুরু করলে সব বেরিয়ে পড়বে, তখন আর পালাতে পথ পাবে না। ঠিক বলেছেন স্যার, এই লকেটই কেল্লা ফতে করবে। বাকি সে রাত্রিরে উনি আপনাকে এটা দিয়ে গিয়েছিলেন, কিন্তু ওদের দলে মিত্তির সাহেব বড় আদালতের জাঁদরেল ব্যারিস্টার। তখন মশাই মুখ বেঁকিয়ে দুটো ইংরেজি বুলি কপ চালিয়ে আইনজ্ঞ হওয়া যায় না, তার আলাদা এলেম চাই। এই সুরেন উকিল অমন অনেক জাঁদরেলকে নাকানি চোবানি খাইয়েছে। যা বলেছেন স্যার এতক্ষণে, মিত্তিরের যে কি হাল হবে যে আমি বুঝতেই পারছি। কিন্তু স্যার, এই হোটেল ওয়ালি ওরকম বেড়া গাইছে কেন? মিথ্যে কথা বলে পুলিশের কাছে নিরীহ সাজছে, তা স্যার দোষ দেওয়া যায় না। এই সেদিন আপনাদের ওই শেখর বাবু
আমাকে ডেকে নিয়ে গিয়ে কি নাজেহালটাই না করলেন। ওদের লাচন কোদন থামলো বলে কাল থেকে আদালতের নতুন গাওনা শুনবে। তা তো শুনবেই স্যার, আপনি যখন রয়েছেন। আপনাকে ভারতীয় দণ্ডবিধি আইনে 379, 410, 411, 416, 419 এবং 500 ধারায় অভিযুক্ত করা হচ্ছে। আপনার কি বক্তব্য আছে বলুন। আমি নির্দোষ ধর্মাবতার। আপনি বসতে পারেন। প্লিজ প্রসিড মিস্টার মিত্র। ইওর অনার, প্রথমে আমি আদালতের সামনে থেকে রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, সাগাই পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট দাখিল করছি। The last two documents, Your Honor, are certified copies from Sagai Court. মিস্টার ব্যানার্জি, এই ডকুমেন্টগুলির যথার্থতা সম্বন্ধে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। হুজুর, ওগুলি যে যথার্থই পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এর বেশি আমি কিছু মেনে নিতে পারলাম না। Your Honor, আসামি পক্ষে পরম বিজ্ঞ কৌঁসুলির মন্তব্যটি আমরা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি হুজুর। আমি মেনে নিচ্ছি ওগুলো জাল দলিল নয়, কিন্তু ওতে যা লেখা আছে তা আমি মেনে নিতে পারলাম না। Your Honor, এটা কি পরস্পর বিরোধী নয়? উনি গাছটাকে আম গাছ বলে মেনে নিচ্ছেন, কিন্তু গাছের ফলটিকে আম বলতে না দিচ্ছে। এই ডেথ সার্টিফিকেট এবং রিপোর্টগুলোতে মৃতার নাম, মৃত্যুর সময় এবং কারণ, লাশের অবস্থা এবং কেমন করে লাশ শনাক্ত হয়েছিল সবই তো দেওয়া রয়েছে। কল্পনা দেবী যে মৃত সেটা কিন্তু এখনো প্রমাণ সাপেক্ষ হুজুর। Your Honor, আমরা জানতে পারি কি এই ডকুমেন্টগুলো কল্পনা দেবীর মৃত্যু প্রমাণ করছে না তো কার মৃত্যু প্রমাণ করছে? ওতে প্রমাণ হচ্ছে যে ওইভাবে, ওই স্থানে, ওই সময় কোনো একজন স্ত্রীলোক মারা গেছেন, আর কিছু না। Your Honor, এই সমস্ত ডকুমেন্টে মৃতার নাম ইত্যাদি থাকা সত্ত্বেও যদি এই ধরনের উক্তি আমাদের শুনতে হয়, তাহলে এটাকে উন্মাদের প্রলাপ বলে মেনে নিতে আমরা বাধ্য হব। মাননীয় ব্যারিস্টার সাহেব এখানে আইনজ্ঞ হিসেবে আবির্ভূত হয়েছেন, মগজ বিশেষজ্ঞ বলে নয়। আমাদের এই ছোট্ট আদালতটিকে পাগলাগারদ ভাববার কোনো কারণ ঘটেছে? নো পার্সোনাল রিফ্লেকশনস প্লিজ। Your Honor, আসামি পক্ষের উকিল যখন প্রত্যেকটি সোজা কথার বাঁকা মানে ধরবেন বলেই ঠিক করেছে, তখন তার সন্দেহ দূর করবার জন্য আমি শ্রী সুধাংশু গুপ্তকে কাঠগড়ায় দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। হুজুর, তাহলে সুধাংশু বাবু এতক্ষণ এইখানে বসে রয়েছেন কেন? Your Honor, ওর সাক্ষ্যের প্রয়োজন হবে বলে আমার জানা ছিল না। আমার আপত্তি আমি প্রত্যাহার করছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।